প্রিয় শিক্ষার্থীরা সকলকে সালাম, আসসালামু আলাইকুম। মাসুদ একাডেমির অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। সেই সাথে আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশি বিশ্ব পরিচয় বিষয়ের 11তম অধ্যায়ের উপর ক্লাস নিব। তো 11তম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি। তো এই বাংলাদেশের যে ভূপ্রকৃতি সম্পর্কে আছে, আমি বরাবরই তোমাদেরকে একটা কথা বলে যাই যে তোমরা যখন পড়াশোনাগুলো করবা তখন হলো এই অধ্যায়ের যে মূল বোল্ড করা যে কথাগুলো আছে এই কথাগুলো নোট করবা আমার মতো করে। তো দেখো আমি কিন্তু কিছু কথা নোট করে ফেলেছি যে 1 নম্বর হলো ভূপ্রকৃতি দেওয়া আছে, তারপর এখানে কি কি আলোচনা আছে, পাহাড়ি অঞ্চল আছে, উঁচু ভূমি আছে, সমভূমি আছে। 2 নম্বর হলো জলবায়ু, জলবায়ুর মধ্যে কি রয়েছে গ্রীষ্মকাল, বর্ষাকাল আর হলো শীতকাল। 3 নম্বরে হলো বঙ্গোপসাগর, এখানে রয়েছে সুন্দরবন, কক্সবাজার আর হলো কুয়াকাটা। আর 4 নম্বর রয়েছে দর্শনীয় পাহাড়ি এলাকা, এখানে রয়েছে বান্দরবান, রাঙামাটি আর হলো জাফলং। তো আমরা এই মোটামুটি এই কয়েকটা বিষয়ের উপর আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে তোমাদের বইয়ে 52 পৃষ্ঠার মধ্যে এই সবগুলো দেওয়াই আছে, জাস্ট আমরা একটু আলোচনা করবো এতটুকুই। প্রথমে হচ্ছে ভূপ্রকৃতি কি, আসলে এটা আমাকে জানতে হবে। ভূপ্রকৃতি 1 নম্বর টপিকসে ভূপ্রকৃতি। তাহলে আমি যদি ভূপ্রকৃতি সম্পর্কে জানি, তাহলে ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন। তাহলে কোনো দেশের ভূমির গঠন অর্থাৎ কোন দেশের ভূমি উঁচু নিচু, অর্থাৎ সমতল নাকি উঁচু নিচু নাকি পাহাড়ি, এতটুকুই। তাহলে ভূমির গঠন এবং অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য, তাহলে এটাই হলো ভূপ্রকৃতি। তাহলে ভূপ্রকৃতি কি, তাহলে আমরা আবার সুন্দর করে লিখবো যে ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। এটা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এই ভূপ্রকৃতির মধ্যে একটা রয়েছে পাহাড়ি অঞ্চল। তাহলে আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, অর্থাৎ বেশিরভাগ বাংলাদেশের যে 1,47,570 বর্গ কিলোমিটার, এই 1,47,570 বর্গ কিলোমিটারের অধিকাংশ অঞ্চল হলো সমভূমি। আর তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় রয়েছে। তাহলে আমরা বাংলাদেশের মানচিত্র সকলেই জানি যে বাংলাদেশের মানচিত্রের উপরেরটা হলো উত্তরের দিক, আর নিচেরটা হলো দক্ষিণ, তারপর হলো পূর্ব, তারপর হচ্ছে পশ্চিম। আচ্ছা, এই আমরা যদি মানচিত্রটার দিকে খেয়াল করি দেখতে পারবো যে এখানে দক্ষিণ পূর্ব অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে আর হলো উত্তর পূর্ব দিকে কি রয়েছে, পাহাড় রয়েছে। তাহলে দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো হলো, তাহলে দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো তাজিং ডং। তাহলে বাংলাদেশের উঁচু পাহাড়ের নাম কি, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো তাজিং ডং। এর উচ্চতা প্রায় 1280 মিটার। তাহলে অবশ্যই প্রায় কথাটা লিখতে হবে, প্রায় 1280 মিটার। তারপর দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম হলো কেওক্রাডং। কেওক্রাডং এর উচ্চতা হলো 1230 মিটার। এই দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। তাহলে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো তাজিং ডং, এটা হলো 1280 মিটার উঁচু, প্রায় 1280 মিটার। আর দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম হলো কেওক্রাডং, এটা হলো 1230 মিটার উচ্চতা। তাহলে এই দুইটা পাহাড় কোথায় অবস্থিত, বান্দরবান জেলায় অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি রয়েছে, এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করছে। আচ্ছা, এরপরে দেখো বাংলাদেশের এর পরের টপিকটা হচ্ছে যে উঁচু ভূমি। তাহলে আমরা কি জানবো উঁচু ভূমি সম্পর্কে। তাহলে উঁচু ভূমি, উঁচু বলতে আমরা সকলেই বুঝি যে সমান ভূমি থেকে আর একটু উঁচু, সেটাই হলো উঁচু ভূমি। অর্থাৎ পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত। তাহলে নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। মানচিত্রে এই উঁচু ভূমিকে নীল রং এবং নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। দেখো 52 পৃষ্ঠার মধ্যে তোমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নীল রং দিয়ে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে, যে বাংলাদেশের যে নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব যে ভূমি তৈরি হয়েছে, উঁচু ভূমিগুলো তৈরি হয়েছে, সেগুলো দেখানো হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটা মানচিত্র, সেই মানচিত্রটার মধ্যে দেখো এর মধ্যে দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সমতল ভূমি। তাহলে কি হবে, এরপর হলো সমতল ভূমি। সমতল ভূমি মানে হচ্ছে সমভূমি নতুন পলি দিয়ে গঠিত। সমভূমিটা কি, নতুন পলি দিয়ে গঠিত, উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু, অর্থাৎ উত্তরের দিক থেকে নিচের দিকে, উত্তরের দিক থেকে দক্ষিণের দিক থেকে কিছুটা ঢালু, এজন্য বলা হচ্ছে এটাকে সমভূমি। আচ্ছা, এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী, এই ভূমিতে প্রায় বন্যা হয়, তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুবই উর্বর। অর্থাৎ
যে বাংলাদেশের যেহেতু জমিগুলো সমভূমি, আর সমভূমি মানে হচ্ছে বাংলাদেশের কিন্তু নদীগুলো সৃষ্টি হয়েছে পাহাড় থেকে, আর পাহাড় থেকে নদীগুলো সৃষ্টি হওয়া মানে কি এই যে সমভূমি কি উত্তরের দিকটা উঁচু আর দক্ষিণের দিকটা নিচু, তাহলে কি হবে এই উত্তরের দিক থেকে পানি নিচের দিকে নামিয়ে আসবে। তাহলে এই যে পানিগুলো যে পাহাড় থেকে নেমে আসতেছে এই জন্য কি হচ্ছে এখানে কিন্তু কি হচ্ছে যে পলিগুলো কি পড়তেছে জমির মধ্যে পড়তেছে, ফলে এই যে পলিগুলো যে পড়লো, ঠিক আছে, এই পলিটা হচ্ছে তোমার উর্বর, আর উর্বর জমিতে কি হয় অধিক ফসল উৎপাদন হওয়া সম্ভব। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর টপিকটা হলো জলবায়ু। তো জলবায়ুর মধ্যে কি দেওয়া আছে, তাহলে শুরু থেকে জলবায়ু সম্পর্কে জানতে হবে। তাহলে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। তাহলে বাংলাদেশে কয়টা ঋতু রয়েছে? 6টি ঋতু রয়েছে, আমরা সকলে জানি। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আচ্ছা, কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে একটা হলো গ্রীষ্মকাল, আর একটা হলো বর্ষাকাল, আর হলো শীতকাল। আমি কিন্তু নোট করে ফেলছি এখানে, দেখো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। তাহলে শুরুতে আমরা গ্রীষ্মকাল সম্পর্কে জানবো। দেখো, তাহলে মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। তাহলে মনে রাখবো মার্চ থেকে মে মাস পর্যন্ত হলো গ্রীষ্মকাল। এ সময় প্রায় তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কোনো দিন তাপমাত্রা এর চেয়েও আবার বেশিও হয়। আবার বছরের সবচেয়ে উষ্ণতম মাস হলো এপ্রিল। এটা মনে রাখবা, বছরের সবচেয়ে উষ্ণতম মাসের নাম কি? এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয়। তাহলে গ্রীষ্মকাল সম্পর্কে আমরা কি জানলাম, যে মার্চ থেকে মে মাস পর্যন্ত এই সময়টা হলো গ্রীষ্মকাল, আর এই সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থাকে। আবার কোনো সময় আবার কি হয় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হয়ে থাকে, ঠিক আছে, এর চেয়েও বেশি হতে পারে। তাহলে বছরের সবচেয়ে উষ্ণতম মাসের নাম হলো এপ্রিল মাস, আর এপ্রিল মাসে কিন্তু তোমার কালবৈশাখী ঝড় হয় এপ্রিল এবং মে মাসের দিকে। আচ্ছা, এরপর হলো যে বর্ষাকাল। তাহলে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত হলো বর্ষাকাল। তাহলে মনে রাখবো জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত হলো বর্ষাকাল, এখন যেটা চলছে। তো এ সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। তাহলে এ সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। তাহলে এই বর্ষাকালে জাস্ট তোমরা মনে রাখবা যে বর্ষাকাল কোন সময় থেকে কোন সময়, ঠিক আছে। তাহলে জুন থেকে অক্টোবর মাস হলো বর্ষাকাল ধরা হয়, ঠিক আছে। এই সময় কি বঙ্গোপসাগরে যে মৌসুমী বায়ু রয়েছে এটা বাংলাদেশের উত্তর দিকে বয়ে যায়, ফলে কি হয় বৃষ্টিপাত হয়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে এই সময় গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। এটা মনে রাখবা 203 সেন্টিমিটার। আচ্ছা, এরপর হলো শীতকাল। তাহলে শীতকালটা কি আছে বাংলাদেশে? বর্ষাকালের পরে বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে। তাহলে বর্ষাকালের পরে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। তাহলে আমরা শীতকালের মাসের স্থায়িত্ব কাল কখন থেকে কখন? নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এ সময় গড়ে তাপমাত্রা থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশের তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না। তাহলে এই শীতকালে তোমাকে মনে রাখতে হবে যে কোন সময় থেকে কোন সময় শীতকাল। তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হলো শীতকাল, ঠিক আছে। তাহলে বাংলাদেশের উত্তরে সবচেয়ে বেশি শীত পড়ে, আবার এই সময় তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস, বাস এতটুকুই। কিন্তু বাংলাদেশে কিন্তু তুষারপাতের মতো শীত পড়ে না, ঠান্ডা পড়ে না। যাই হোক, আমরা এই পর্যন্ত জানলাম যে এরপর হলো 3 নাম্বার টপিক বঙ্গোপসাগর। তাহলে এই বঙ্গোপসাগরের মধ্যে কি রয়েছে? সুন্দরবন, কক্সবাজার আর হলো কুয়াকাটা। তাহলে বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, আমরা সকলে জানি। যে এ পাঠে বঙ্গোপসাগরের আশেপাশে 3টি আকর্ষণীয় স্থান সম্পর্কে আমরা জানবো। তাহলে এই বঙ্গোপসাগরের তীর ঘেঁষে রয়েছে সুন্দরবন। তাহলে সুন্দরবন কিন্তু একটা ঐতিহ্যের বনায়ন, সৌন্দর্যের অপার যে সৌন্দর্য রয়েছে সুন্দরবনের। তো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে রাখা হয়েছে। এ বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। আমরা বিভিন্ন সময় দেখি পত্রিকার মধ্যে বা নিউজের মধ্যে শুনি যে বিভিন্ন ধরনের যে ঘূর্ণিঝড়গুলো হয়ে থাকে, তাহলে এই ঘূর্ণিঝড়গুলো প্রথমে আঘাত হানে সুন্দরবনে, ঠিক আছে। বিভিন্ন ধরনের যে সুনামি, তারপর হলো কিছুদিন আগে আমফান গেল, ঠিক আছে। এই সাইক্লোন, এই টাইপের ঝড়গুলো প্রথমে সুন্দরবনের মাধ্যমে রক্ষা হয়, মানে ওখানে কি আঘাত হানে, ফলে এটা দুর্বল হয়, যার কারণে আমাদের কিন্তু ক্ষয়ক্ষতি কম হয়। তাহলে এটা কিন্তু আমাদের অনেক উপকার করে থাকে। আচ্ছা,
সুন্দরবন কিন্তু একটা পরিবেশ বান্ধবও বলা যেতে পারে, কেননা যে আমাদের পরিবেশকে ঠিক রাখতে গেলে অবশ্যই কি দরকার আছে, অক্সিজেনের দরকার আছে, সেখান থেকে কিন্তু আমরা অক্সিজেন পেয়ে থাকি। তো যাই হোক, এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। তাহলে এই সুন্দরবনের আর একটা নাম হলো ম্যানগ্রোভ বন, এটা মনে রাখবা। আরেকটা মনে রাখবা, ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। তাহলে ইউনেস্কো 1997 সালে, কত সাল? 1997 সালে সুন্দরবনকে কি দিয়েছিল? একটা ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছিল। এ বনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়াও রয়েছে চিত্রা হরিণ, বন্য শূকর, সজারু আর পাখি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট ছোট নদী, যেখানে বাস করে কুমির, সাপ ও মাছ। ঠিক আছে, এই খাল আর ছোট নদী সুন্দরবনের মাটিকে করেছে উর্বর। আচ্ছা, এরপর হলো কক্সবাজার। তাহলে এই কক্সবাজার কি? তা আমরা অনেকেই কক্সবাজার যেয়ে থাকি, ঠিক আছে, কক্সবাজারের নাম শুনে থাকছি, তারপর হলো কক্সবাজারের অনেক ভিডিও দেখেছি। তো কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। তাহলে পৃথিবীর দীর্ঘতম, কক্সবাজার হলো কি? পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। আচ্ছা, এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। তাহলে কক্সবাজারটা কোন কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জেলায় অবস্থিত। আচ্ছা, এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে কক্সবাজারের যে তোমার দৈর্ঘ্যটা, ঠিক আছে, উপকূল বরাবর কত রয়েছে? 120 কিলোমিটার, মানে বিশাল বড়। এজন্যই তো বলা হয়ে থাকে যে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। তার মানে পৃথিবীর অন্য কোনো দেশে এত বড় সমুদ্র সৈকত নেই, একমাত্র বাংলাদেশেই আছে। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। কক্সবাজার সমুদ্র সৈকতের পেছনে আছে সবুজে ঘেরা পাহাড়। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ঠিক আছে, সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তাহলে হিমছড়ি একটা পাহাড়ের নাম, হিম মানে হলো শীত, ছড়ি মানে হলো পাহাড়। ঠিক আছে, তাহলে যেই পাহাড়টার মধ্যে উঠলে তুমি কি পাবা? ঠান্ডা অনুভব করতে পারবা, সেটার নাম হলো হিমছড়ি। এটা হলো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। ইনানি বিচ, অর্থাৎ হিমছড়ির পরের কি রয়েছে? ইনানি বিচ রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তার মানে তোমার হলো কক্সবাজার থেকে প্রথমে তোমাকে হিমছড়িতে যাইতে হবে, হিমছড়ি থেকে তারপরে তুমি ইনানি বিচ যাইতে পারবা। পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। তাহলে আমরা যারা এখনো কক্সবাজার সমুদ্র সৈকত যেতে পারিনি, অবশ্যই দেখার চেষ্টা করব। তবে পৃথিবী যদি ঠিক হয়ে যায়, পৃথিবীর যে রোগ চলছে এই রোগ যখন শেষ হয়ে যাবে, তখন আমরা বেড়াইতে যাবো ইনশাল্লাহ। তো দেখো, এরপর হলো 4 নাম্বার টপিক, সরি 4 নাম্বার নাই, এরপর হলো আমরা কুয়াকাটা সম্পর্কে কোনো জানি নাই। তাহলে কুয়াকাটাও কিন্তু একটা বাংলাদেশের দর্শনীয় স্থান। তো এই বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। তাহলে আমরা এখন কুয়াকাটা সৈকতের সম্পর্কে জানি নেই কোথায় অবস্থিত। তাহলে বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী একটা জেলা আছে, এই পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটা দূরত্ব প্রায় 380 কিলোমিটার। তাহলে ঢাকা থেকে কুয়াকাটা দূরত্ব কত? 380 কিলোমিটার। কুয়াকাটা অর্থ হলো কুয়া খনন করা। কুয়া মানে হলো কুয়া, আর কাটা মানে হলো খনন করা। এই হলো কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিলেন। তাহলে কত বছর আগে? 200 বছর আগে তারা রাখাইনরা পানির জন্য কুয়া খনন করেছিলেন। এখানে 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির রয়েছে। তাহলে এই কুয়াকাটার মধ্যে কি রয়েছে? 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির রয়েছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। তাহলে এটি বাংলাদেশের, তাহলে এই কুয়াকাটা হলো বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে তুমি একই সাথে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পারবা। আচ্ছা, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। তাহলে প্রশ্ন থাকতে পারে যে সাগর কন্যা কাকে বলা হয়, বা কুয়াকাটাকে কেন সাগর কন্যা বলা হয়? কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। তাহলে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হলো কুয়াকাটা। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার টপিকসে যাব। 4 নাম্বার টপিক হলো দর্শনীয় পাহাড়ি এলাকা। তাহলে দর্শনীয় পাহাড়ি এলাকার মধ্যে প্রথমে রয়েছে বান্দরবন, ঠিক আছে, বান্দরবন, রাঙ্গামাটি আর হলো জাফলং। তাহলে প্রথমে আমরা বান্দরবন সম্পর্কে জানবো যে বান্দরবন, তাহলে এই কয়েকটা যে টপিকস লিখছি যে বান্দরবন, রাঙ্গামাটি, জাফলং, এগুলো হলো বাংলাদেশের আকর্ষণীয় স্থান, দর্শনীয় আকর্ষণীয় স্থান। তো বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত পাহাড়ি জেলা।
তাহলে বাংলাদেশে দক্ষিণ পূর্ব দিকে কোথায় অবস্থিত? এই বান্দরবান অবস্থিত পাহাড়ি জেলায়। তাহলে এখানে আছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিংডং, একটু আগে আমরা জেনেছি। এখানে আরো রয়েছে দর্শনীয় চিম্বুক পাহাড়ের চূড়া বগা লেক। তাহলে চিম্বুক পাহাড়ের চূড়া আর হলো বগা লেক। মিলানছড়িতে আছে শৈলপ্রপাত নামে এক পাহাড়ি ঝর্ণা। এছাড়া সারা শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে বলে কিয়াং। তাহলে প্রশ্ন থাকতে পারে কিয়াং কি, ঠিক আছে, কিয়াং কি প্রশ্ন থাকতে পারে। তো এরপর হলো রাঙ্গামাটি। রাঙ্গামাটি বাংলাদেশের আরো একটি পাহাড়ি জেলা। এর পাশ দিয়ে বয়ে গেছে কাপ্তাই হ্রদ। আর রাঙ্গামাটি সবুজ পাহাড়, বন আর লেকে ঘেরা সুন্দর জায়গা এবং জনপ্রিয় অবকাশ কেন্দ্র। রাঙ্গামাটি চাকমা, মারমা এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবস্থান, ঠিক আছে, এখানে এরা বসবাস করে, ঠিক আছে। তাই তাদের হাতে বানানো পোশাক ও হাতির দাঁতের গহনা পাওয়া যায়। এখানে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জাদুঘর রয়েছে, আরও আছে ঝুলন্ত সেতু। আচ্ছা, সর্বশেষ টপিক হচ্ছে জাফলং। সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। এখানে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল। এখানে মারি নদী থেকে বয়ে আসা অনেক পাহাড়ি পাথর। এই পাহাড়ি পাথর স্থানীয় লোকজন সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। জাফলং পাহাড়ে ঘেরা এক সবুজ বন, যা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই একাদশ অধ্যায়ের মধ্যে যে পড়াশোনাগুলো করলাম, আমরা একটা আরেকবার এক নজরে দেখে নিই। যে প্রথমে আমরা ভূপ্রকৃতি সম্পর্কে জানলাম, এখানে কি কি রয়েছে, পাহাড়ি অঞ্চল, উঁচুভূমি, সমভূমি। 2 নম্বর টপিক রয়েছে জলবায়ু। বাংলাদেশের যে 6টা ঋতুকে আবার তাপমাত্রা এবং গড় বৃষ্টিপাতের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। 3 নম্বর হলো বঙ্গোপসাগর, এখানে রয়েছে সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা। 4 নম্বর হলো দর্শনীয় পাহাড়ি এলাকা, একটা হলো বান্দরবান, রাঙ্গামাটি, আর হলো জাফলং। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসায় তোমরা নিয়মিত ভালোভাবে পড়াশোনা করো, আর পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। হাতের লেখা সুন্দর করো। অবশ্যই আমাদের হাতের লেখা বেটার মার্কস পাওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।